সো দ্য ডিসিশন হ্যাজ বিন মেড, জাবি আলোনসো স্টেইং ইন মাদ্রিদ। ভাই আলটিমেটলি এই ডিসিশনটা হওয়ারই ছিল। কালকে যাই বলুক, ম্যাচের কথা পরে আসছি, ম্যাচের ব্রেকডাউন পরে করছি, বাট আলটিমেটলি যাই বলুক, কালকে যে ম্যাচের লস ছিল সেই লসের জন্য কোনোভাবেই জাবি আলোনসোকে দায়ী করা যায় না ভাই। প্রথম গোলটা দেখো, কুর্তুয়ার হাউলার। সেকেন্ড গোলটা আর ব্রেন ফেড মুভমেন্ট বাই রুদিগার। ভাই ওখানে ওখানে লিটারালি জাবি আলোনসো কী করবে? জাবি আলোনসো তো প্লেয়ারদের আর মানে হাতে দিয়ে দেখাতে পারবে না যে তোমরা নিজেরা কীরমভাবে গেম প্লে প্রডিউস করবে, কীরমভাবে খেলবে, সেইটা তো আলোনসোর হাতে নেই না। বিগত 33 ম্যাচে যে প্লেয়ারটা গোল করতে পারেনি, বিগত 33 ম্যাচের গোলের খরা চলছে যে প্লেয়ারটার, সেই প্লেয়ারটা গোল খরা ভাঙালো কার বিরুদ্ধে? রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। রদ্রিগো গোজ আর রিয়াল মাদ্রিদ লাভ স্টোরিটা জীবনে শেষ হবে না। রদ্রিগো পৃথিবীর মানে সব থেকে বিচ্ছিরি ফর্মে থাকুক, সব থেকে বাজে ফর্মে থাকুক, তাও রদ্রিগো রিয়াল মাদ্রিদের সামনে পড়লে রদ্রিগো ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। রিয়াল মাদ্রিদের সামনে রদ্রিগো ইজ দ্য বেস্ট প্লেয়ার। ওই যে ফিনিশিংটা ছিল ফার্স্ট গোলের, লিটারালি ডনারুমাকে পুরো সম্পূর্ণ বোকা বানিয়েছে রদ্রিগো। অসাধারণ একটা ফিনিশিং, দুর্দান্ত। মানে মানে লিটারালি ওখানে ডনারুমা কখনো এক্সপেক্টই করতে পারে না যে কোনো প্লেয়ার ওইখানে ফিনিশিং করবে। আর ভাই বেলিংহামকে নিয়ে একটা কথা বলতে চাই। অবশ্যই ভাই বেলিংহামের মতো ভালো প্লেয়ার, আর লিটারালি তার আগের সিজনে বেলিংহাম মানে লিটারালি মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড ছিল। কিন্তু ভাই সত্যি মনে হাত রেখে বলো তো, বেলিংহামের যে পারফরমেন্স দিচ্ছে, বেলিংহাম যে লেভেলের ফর্মে আছে, বেলিংহাম কি এখন কারেন্টলি বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড শাউট ডিজার্ভ করে? কালকে বেলিংহামের পারফরমেন্স দেখেছো কতটা ফার্স্ট্রেটিং, মানে বেলিংহাম লিটারালি ওয়েট করে বক্সে যে কখন ওকে কেউ প্রোভাইড করবে। অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার বললেও ভুল হবে, বেলিংহাম কারেন্টলি প্লেইং অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার, প্রপারলি এজ এ সেকেন্ড স্ট্রাইকার। কালকে এমবাপে যেহেতু স্টার্ট করতে পারেনি, ইনজোর্ড ছিল, গঞ্জালো গার্সিয়াকে তো ভাই খুঁজেই পাওয়া যায়নি। লিটারালি পুরো ম্যাচের মধ্যে গঞ্জালো গার্সিয়াকে দেখা যায়নি যে কোথায় ছিল গঞ্জালো গার্সিয়া। ওয়ান অফ দ্য মোস্ট প্যাথেটিক গেম বাই গঞ্জালো গার্সিয়া। ও ক্লাব ওয়ার্ল্ড কাপে প্লেয়ারটা ভালো স্টার্ট দিয়েছিল, বাট আনফর্চুনেটলি ক্যারি অন করতে পারেনি ক্লাব ওয়ার্ল্ড কাপের ফর্মটা, এতে আর স্টার্টও পায়নি। কারণ স্টার্ট না পাওয়ারই কথা, কারণ যে টিমের স্টার্টার এমবাপে, যে টিমের বেস্ট প্লেয়ার এমবাপে, পৃথিবীর বেস্ট প্লেয়ার এমবাপে, সেই টিমে তুমি স্টার্ট করবে এটা কাম্য নয়। সো গঞ্জালো গার্সিয়াকে 58 মিনিটে জাবি আলোনসো সাবস্টিটিউট করে দেয়। আর কালকে ভিনিও ও ট্রাই করছিল, বক্সের মধ্যে ঢুকছিল, একটা পেনাল্টি শাউট পেয়েছিল, বাট ওটা বক্সের বাইরে ছিল বলে পেনাল্টিটা পায়নি। ভিনি সেলিব্রেট স্টার্ট করে দিয়েছিল, বাট আলটিমেটলি ওটা পেনাল্টি হয়নি। সো ভিনিও পুরো 90 মিনিট খেললো, ভিনিও ট্রাই করছিল, বাট এফেক্টিভ ছিল না ট্রাইগুলো। সেই মানে বাইরে থেকে ড্রিবিল করে বেরিয়ে যাওয়া, আনএফেক্টিভ ড্রিবিল। কালকে নুনেস মোটামুটি ভিনির এগেনস্টে ঠিকঠাকই খেলেছে। ম্যাথুস নুনেস খুব একটা খারাপ খেলেনি কালকে, ভিনিকে মোটামুটি কন্ট্রোল করেছিল ওরা। কিন্তু রদ্রিগো যে সাইডে খেলেছে, রদ্রিগো ভাই সিরিয়াসলি ভালো খেলেছে। আর রদ্রিগোর সাইডে খেলছিল নিকো রাইলি। ভাই ওইবারে গোলটার কথাই বলি, রিয়াল মাদ্রিদের গোলটায়, ভাই কুর্তোয়া ইজ দ্য বেস্ট গোলকিপার অফ আওয়ার জেনারেশন। মানে আমাদের জেনারেশনে তো কুর্তোয়া সত্যি বেস্ট গোলকিপার, কিন্তু কালকে ওটা ভাই পিওর হাওলার বাই কুর্তোয়া। বলটা লিটারালি কুর্তোয়া গ্র্যাব করে দিতে পারতো, যেটা কুর্তোয়া সম্ভবত করে, যে দূরে সরিয়ে দেয়। কিন্তু ভাই ব্রেন ফেড মোমেন্ট কুর্তোয়ার দ্বারাও হলো। আর নিকো রাইলি তো দাঁড়িয়েই ছিল গোল করার জন্য, সিম্পল ফিনিশ। আর ডোকু তো ভাই সুযোগে থাকে যে কখন আমি একটা প্রপার রাইট ব্যাক পাবো না, কখন মানে ইনশিফট রাইট ব্যাক পাবো, তাদেরকে আমি ফাটাবো। ভাই লিটারালি কালকে মানে ডোকু অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট ড্রিবিলার কারেন্টলি। আর ডোকু সিরিয়াসলি কালকে ডোকুর গেম প্লে আমার সব থেকে ভালো লেগেছে। কালকে ডোকুর গেম প্লে, ডোকু মানে যেভাবে আর এখনকার সময় যারা 1v1 টেক অন করে, 1v1 ড্রিবিলের জন্য যায়, সেই সব প্লেয়ারদের মাত্রা অতিরিক্ত কম। হাতে গোনা তুমি 3-4টে প্লেয়ার পাবে, এই ডোকু, ইয়ামাল, ভিনি, আরও 2-4টে প্লেয়ার, ডিজেরি ডুয়ে, কাভারেজখেলিয়া, এরকম হাতে গোনা রিসেন্টলি প্লেয়ার পাওয়া যায়। কিন্তু তাদের মধ্যে ভাই ডোকু আমার মনে হয় 1v1 ড্রিবিলারের দিক থেকে ডোকু সব থেকে এফেক্টিভ প্লেয়ার কারেন্টলি। আর কালকে সত্যি ডোকুর গেম প্লেটা দুর্দান্ত ছিল। রুডিগারের কি হয়েছে ভাই, মানে লিটারালি এটা সার্ভে করা উচিত। ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ইন দ্য ওয়ার্ল্ড থেকে ভাই কী ডাউনফল এলো রুডিগারের, মানে কী ডাউনফল। সেই 2022 ওয়ার্ল্ড কাপে সেই যেরকম জাপানকে আন্ডারওয়েলম করে দিয়েছিল, তারপর জাপান ভূত বানিয়েছিল রুডিগারকে, সেরকম টাইপের। ওটা কী ব্রেনফিট মোমেন্ট, ওটা ক্লিয়ার অ্যাজ ডে পেনাল্টি। ওখানে তো মানে কোনো ফ্যানদের শাউট করা উচিতই না ভাই যে ওটা কী ছিল। ওটা ভাই 100% ওটা পেনাল্টি। ওটা মানে লিটারালি তর্ক করার কোনো জায়গা নেই। ওটা লিটারালি ব্রেনফিট মোমেন্ট বাই রুদিগার। আর অসাধারণ ফিনিশ বাই হাল্যান্ড। আমরা সবাই জানি হাল্যান্ড কতটা লিথাল, কতটা মানে বক্সের ভিতরে হোক বক্সের বাইরে হোক, হাল্যান্ডকে প্রশ্ন করার তো কোনো জায়গা নেই না। দুর্দান্ত ফিনিশিং বাই হাল্যান্ড। আর 2-1 স্কোর লাইন হলো, আর সেই 2-1 স্কোর লাইন থেকে অনেক সুযোগ পেয়েছিল। মাঝে কুর্তোর একটা দুর্দান্ত সেভ দিল, যেটা কাউন্টার অ্যাটাক ছিল সিটির হয়ে, সেখানে কুর্তোর একটা দুর্দান্ত সেভ দিল। কুর্তো তারপরে ভালোই খেলেছিল মোটামুটি। সো এইভাবে স্কোর লাইনটি 2-1 ফিনিশ করে। আর সান্তিয়াগো বার্নাব্যাউতে গিয়ে হাল্যান্ড প্রথম স্কোর করে। আর রিয়াল মাদ্রিদকে মানে লিটারালি পেপ আউট ক্লাস করে দেয়। তার মাইন্ড গেম বলো যাই বলো, পেপ কালকে
জাবি আলোনসোকে আউট ক্লাস করে দিয়েছে গেমের দিক থেকে। সো আরও মার্জিনটা হয়তো আরও বেশি হতে পারতো, কিন্তু আনফর্চুনেটলি মার্জিনটা হয়নি বেশি, বা মাদ্রিদের ক্ষেত্রে ফর্চুনেটলি মার্জিনটা বেশি হয়নি। 2-1 গোলের ব্যবধান নিয়ে সিটি ম্যাচটি জেতে। কারেন্টলি সিটি এখন লিগ টেবিলে 4-এ বসে আছে, আর মাদ্রিদ লিগ টেবিলে 7-এ বসে আছে। মানে মাদ্রিদের টপ 8-এ কোয়ালিফাই করার চান্স আছে এখনও, মানে আছে কি এখনও তো টপ 8-এর মধ্যেই আছে মাদ্রিদ। সো দেখা যাক কী হয়। আর সিটি টপ 4-এ, সিটি টপ 8-এ কোয়ালিফাই করবে এটুকু শিওর। আর জাবি আলোনসো কতটা বেচারাতায় ভুগছে সেটা বোঝা যায়। কালকে ভাই এনরিককে নিয়েছে জাবি আলোনসো, মানে লিটারালি এনরিককে আনা সূর্য পশ্চিম দিকে ওটা সেরকম ব্যাপার হয়ে গেছে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে। কারণ আমরা অভ্যস্ত দেখি যে এনরিক বেঞ্চে বসবে, কিন্তু সেই এনরিককেও আনে 79 মিনিটে, কিন্তু ফলের ফল কিছুই হয়নি। আলটিমেটলি ম্যাচটা হারতেই হয়। আর ম্যাচ যখন শেষ হয় বার্নাবেউর অডিয়েন্স কিন্তু ভাই লিটারালি মানে উইসেল করছিল, রিয়াল মাদ্রিদের উইসেল করছিল যে মানে, আর বার্নাবেউর অডিয়েন্স কিন্তু খুব ক্লিয়ার কাট, ওরা যদি মাদ্রিদ হারে ভাই রোনাল্ডোর মতো প্লেয়ারকে বার্নাবেউ ছাড়িনি। আর এরা তো সামান্য রিসেন্টলি প্লেয়ার। সো একটা প্রোটেস্ট দেখা গেছিলো মাদ্রিদ আল্ট্রাসদের, যে জোরে উইসলিং, জোরে চিয়ারিং করছিল, মানে এগেনস্টে চিয়ারিং করছিল প্লেয়ারদের হয়ে। পরপর 2 ম্যাচে দুটো করে গোল খেলো জাবি আলোনসো। সেল্টা ভিগোর বিরুদ্ধে 2 গোল খেলো, আর কালকে সিটির বিরুদ্ধে 2 গোল খেলো। সো দেখা যাক পরের ম্যাচটা কামব্যাক করতে পারে কিনা জাবি আলোনসো। এখন ডিসিশন মেড হয়েছে জাবি আলোনসো স্টেইং, যেটা 100% সঠিক ডিসিশন। কিন্তু দেখা যাক পরবর্তীকালে কী হয়। জাবি আলোনসোর ফিউচার কিন্তু এখন মানে লিটারালি একটা ছোট সুতোর মধ্যে ঝুলছে যে কী হবে না হবে। সো পরপর 2 ম্যাচে হারার পরের ম্যাচে কি স্ট্রংলি কামব্যাক করতে পারে কিনা এটাই দেখার বিষয়। হোপফুলি জাবি আলোনসো কামব্যাক করবে, কারণ আমরা সবাই জানি জাবি আলোনসোর অ্যাবিলিটি কত, জাবি আলোনসো কতটা ভালো মাপের কোচ। কারেন্টলি জাবি আলোনসোর প্রবলেমটা হচ্ছে কি, জাবি আলোনসো কি পিওর ম্যানেজার, সেটা নিয়ে এখন কোশ্চেন উঠে আসছে। ভিনির সঙ্গে যে কিছুদিন আগে যে প্রবলেমটা হলো, ড্রেসিং রুমে কয়েকটা লিকড কথাবার্তা চলছে যে জাবি আলোনসো টিমটাকে প্রপারলি কন্ট্রোল করতে পারছে না, যেটা জিনেদিন জিদান বা কার্লো অ্যানচেলোটি তো গ্রেটেস্ট ম্যান ম্যানেজার, মানে ওয়ান অফ দ্য বেস্ট ম্যান ম্যানেজার এভার। সেই জায়গাটা এসে জাবি আলোনসো কি প্রপারলি নিতে পারছে কিনা সেই বিষয়ে কোশ্চেন চলছে। সো আমার মনে হয় প্রপারলি জাবি আলোনসোকে কিছুটা সুযোগ দিয়ে জাবি আলোনসো নিজের পোটেনশিয়ালটা সম্পূর্ণভাবে বের করে আনতে পারবে। হোপফুলি জাবি আলোনসো প্রপারলি সুযোগ পাবে। অ্যাজ আ ফুটবল ফ্যান আমি চাই জাবি আলোনসো প্রপারলি সুযোগ পাক। কালকে ইউসিএল আরও কয়েকটা ম্যাচ হয়ে গেছে, যেমন আর্সেনাল ক্লাব ব্রুজের ম্যাচ ছিল। ক্লাব ব্রুজের কিন্তু প্রথম দিকে আর্সেনালকে খানিকটা ডমিনেট করেছে, তো ইজিলি 3-0 গোলে আর্সেনাল, 3টাই ব্যাঙ্গার গোল পড়েছে কালকে। আর্সেনাল যে 3টা গোল দিয়েছে, 2টো রনি মাদুয়েকে আর একটা মার্টিনেলি, দুর্দান্ত 3-0 গোলে একটা অসাধারণ ভিক্টরি নিয়ে কারেন্টলি লিগ টেবিলের টপে বসে আছে। আর আমার মনে হচ্ছে ভাই লিগ টেবিল শেষ হওয়া পর্যন্ত আর্সেনালই টপে থাকবে। আর টপে থাকা 1-2 থাকা একটা অ্যাডভান্টেজের ব্যাপার। আর অ্যাথলেটিক ক্লাব কিন্তু পিএসজিকে আটকে দিয়েছে, মানে 0-0 গোলে ড্র হয়ে গেছে ওই ম্যাচটা। সো অ্যাথলেটিক ক্লাবের এতটা খারাপ অবস্থার মধ্যে দিয়েও পিএসজিকে আটকানো একটা বড় ব্যাপার। পিএসজির মতো ভালো টিমকে অ্যাথলেটিক ক্লাবও আটকে দিল, সেটাও একটা ভালো মানে ভিক্টরি না হল। অ্যাথলেটিক ক্লাব যেভাবে মানে স্ট্রাগল করছিল লা লিগায়, সেইখানে গিয়ে পিএসজির মতো মানে কারেন্টলি রেনিং ইউসিএল চ্যাম্পিয়নকে হারানো একটা বড় ব্যাপার। সো কংগ্রাচুলেশন টু অ্যাথলেটিক ক্লাব আর নিকো উইলিয়ামসের দল অ্যাথলেটিক ক্লাব। লেভারকুসেন আর নিউক্যাসলের ম্যাচটাও 2-2 গোলে ড্র হলো কালকে। লেভারকুসেন ভালো খেলছিল, প্রথমের দিকে গোলও পেয়ে গেছিলো লেভারকুসেন, কিন্তু নিউক্যাসল ম্যাচটা লেভারকুসেনের মাঠে গিয়ে ড্র করে এসছে। আর জুভেন্টাস কালকে পাফুসকে হারিয়ে 2-0 গোলে জিতে গেছে। আর এর সাথে সাথে ইউসিএলে কিন্তু প্রত্যেকটা টিম 6টা করে ম্যাচ খেলে নিয়েছে। আর আর্সেনাল কিন্তু 3 পয়েন্টে লিডের সাথে টপে বসে আছে, বায়ার্ন মিউনিখ সেকেন্ড, পিএসজি থার্ড। সো দেখা যাক পরের ম্যাচগুলোতে কী হয়। আর কিন্তু 2টো করে ম্যাচ বেঁচে আছে প্রতিটা টিমের। লিগ টেবিল কিন্তু উলটফের হবে, এটা শিওর। লিগ টেবিল উলটফের হবে। এখন কয়েকদিনের গ্যাপ আছে, তারপরে গিয়ে তোমার ইউসিএলে মানে ক্রিসমাসের পরে গিয়ে ইউসিএলের ম্যাচ আবার স্টার্ট হবে, সম্ভবত 22 জানুয়ারি থেকে ইউসিএল আবার স্টার্ট হবে। সো দেখা যাক কী হতে পারে। এখন কারেন্টলি লিগ গেম চলবে, লা লিগায় সুপার কাপ চলবে, বিভিন্ন অ্যাফকন চলবে। সো দেখা যাক পরবর্তীতে কী হয়। এর সাথে সাথে এই ভিডিওটা শেষ করলাম। এই ছিল ইউসিএল ম্যাচ ডের একটা ছোট্ট রিভিউ। রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ম্যাচটার উপরই সম্পূর্ণভাবে ফোকাস করলাম আমি, কারণ ম্যাচটা আমি সম্পূর্ণভাবে দেখেছি। বাকি ম্যাচগুলো দেখা যায় না, কারণ ওই বলে টাইমিং ক্ল্যাশের জন্য ম্যাচগুলো আমরা দেখে উঠতে পারি না। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গুড বাই।